ভঙ্গের একটা কারণ। তিনি যে শপথ করেছে সে শপথ ভঙ্গের অন্যতম একটা কারণ হচ্ছে যা খুশি তা লেখা। এটা তিনি লিখতে পারে না। তিনি সাধারণ মানুষ নয়, তিনি এই সরকারের একজন উপদেষ্টা। এই জুলাই আগস্টে যারা জনগণের পক্ষে ছিল, ফ্যাসিস্টের পক্ষে ছিল না, আমরা আবারও এক থাকতে চাই বাংলাদেশকে শুধুমাত্র একটা সোনার বাংলাদেশ করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। আপনি 1971 সালে কি হয়েছে সেটা জেনে এখন আমার কাজ কি? এরকম গণহত্যা তো বাংলাদেশে কখনো আইইউবিআইও তো করে নাই। তো সুতরাং এই দলের পক্ষে আমি মনে করি যে কেউ এখন থেকে আর কথা বলবে না, কারণ এটা একটা গণহত্যাকারী দল, ব্যক্তি হিসেবেও না, সংগঠন হিসেবেও না। আমাদের প্রত্যেকের এখন রাজনৈতিক অন্যতম উদ্দেশ্য হওয়া দরকার জনগণকে নিয়ে। আমি ফার্স্ট অফ অল হচ্ছে একটা কথা বলবো, মাহফুজ আলম হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। যদি ছাত্রদের পক্ষ থেকে আমরা বলি, যদিও তিনি তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বিশ্বের দরবারে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, আসলে তিনি ছিলেন একজন ভুয়া মাস্টার মাইন্ড। তিনি যে মাস্টার মাইন্ড তার পক্ষে কোনো এভিডেন্স নেই। কেউ তাকে কখনো আন্দোলনে দেখেছে গত 15 বছর, কেউ বলতে পারবে না। সুতরাং এটা একটা আমি মনে করি যে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে মাহফুজ আলমের বিভিন্ন পোস্ট নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করছে সে, অর্থাৎ ব্যক্তিগতভাবে শুধুমাত্র তার যা ইচ্ছা। সে ফেসবুকটা হচ্ছে কি, এটা অফিসিয়াল না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যা ইচ্ছা হচ্ছে আমি পোস্ট করছি, আমার স্বাধীনতা আছে। কিন্তু তাকে তো মানে সে তো সরকারের একটা অংশ, সেটা ভেবে আমার মনে হচ্ছে যে তিনি তার কথাগুলো বলছেন না, তিনি ব্যক্তিগতভাবে বলছেন। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে বলতে পারেন না, তখনই বলতে পারবেন যখন তিনি সরকারে থাকবেন না। যেমন নাহিদ ইসলাম এখন ব্যক্তিগতভাবে সবকিছু বলতে পারে, তার যা খুশি তা লিখতে পারে, বলতে পারে, রাজনীতি করতে করুক। কিন্তু মাহফুজ আলম বা আসিফ তারা এখন এগুলো করতে পারে না। আমি দেখেছি যে তাদের ম্যাক্সিমাম পোস্টই হচ্ছে মাহফুজের বিতর্কিত, এবং যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কাজের কাজ সে, আরে বাবা, তার যেটা কাজ সে তো সেটা করছে না। সে এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়াকে দালাল মুক্ত করতে পেরেছে, স্বৈরাচারের দোষর মুক্ত করতে পারে নাই। তার যে দায়িত্ব মন্ত্রণালয়, সেটাকে না সামলিয়ে তিনি রাজনীতি নিয়ে কথা বলছে, তিনি জামাত নিয়ে কথা বলছে, বিএনপি নিয়ে, এনসিপি নিয়ে। তিনি তো এনসিপিরও কেউ না, জামাতেরও কেউ না, বিএনপিরও কেউ না, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। আমি যদি ভুল না বলি, তাহলে আমি মনে করি যে এই জিনিসগুলো যেহেতু মাহফুজ আলম বেশি বলছে, বাড়াবাড়ি করছে, তার যদি এতই শখ থাকে, তিনি সরকার থেকে সরে এসে জনতার কাতারে এসে যা খুশি তা সমালোচনা করুক, যা খুশি তা বলুক। কিন্তু এখানে থেকে তিনি বারবার বিভ্রান্তকর পোস্ট দিবে, যখন যা খুশি লিখবে, এটাকে আমরা ভালো চোখে দেখছি না। আমি মনে করি যে এটা শোভনীয় নয়, এবং এটা তার শপথ ভঙ্গের একটা কারণ। তিনি যে শপথ করেছে সে শপথ ভঙ্গের অন্যতম একটা কারণ হচ্ছে যা খুশি তা লেখা। এটা তিনি লিখতে পারে না। তিনি সাধারণ মানুষ নয়, তিনি এই সরকারের একজন উপদেষ্টা। আমি সেটাই বললাম আপা, যে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আমাদের তো এখন এগুলো কাজ না। আমাদের কাজটা হচ্ছে সঠিক অর্থে গণহত্যার বিচার করা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা, শহীদদেরকে আপনার সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা। এই কাজগুলো কিন্তু করতে পারে না মাহফুজ সাহেবরা সেখানে 9 মাস বসে বসে ক্ষমতার স্বাদ নিচ্ছে, আর সেখানে বসে বিতর্কিত কাজগুলো করছে। এই মাহফুজ আলম কখনোই বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতি করে নাই জীবনে একদিনও, এবং তিনি অদূর ভবিষ্যতে করবেন কিনা সেটাও আমি জানি না। তিনি যে কোনো একটা এজেন্সির হয়ে কাজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, যার জন্য তার একটা কথার সাথে আর একটা কথা আমরা মিল খুঁজে পাচ্ছি না। একজন রাজনীতিবিদের আপনি দেখবেন 19 থেকে 20 হয়, আগের কথা যদি 19 হয়, পরের কথা হয়তো 20 হবে, কিন্তু একেবারে 1 হবে আর 20 হবে, এটা কোনো রাজনীতিবিদের হতে পারে না, স্বাভাবিক কোনো রাজনীতিবিদের হতে পারে না। সুতরাং মাহফুজ আলমের এই ধরনের কথাবার্তা নিয়ে আমরা আর কখনো টকশো করতে চাই না। তিনের যে কাজ, অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া, যুক্তিক সংস্কার করে সেই দিকে যান না। এত বাড়তি কথা বলে মানুষের মধ্যে ঐক্যের বিভেদ ঘটানো, আমি বলবো 71 সালে কি হয়েছে সেটা নিয়ে এই প্রজন্ম আর আলোচনা করতে চাই না। কারণ গত 15 বছরে এই শুধুমাত্র 71 মুক্তিযুদ্ধে বলে বলে খুনি ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতার মস্তকে ধরে রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার ঘুরে ফিরে সে 71-এ চলে যাচ্ছে, আবার রাজাকার, এই যে ব্লেম গেমের রাজনীতি, এটাতে আবার চলে যাচ্ছে নতুন বন্দোবস্তের কথা বলে রাজনৈতিক দলগুলো। তা আমরা মনে করি যে এই তরুণ প্রজন্ম 5 তারিখের আগের রাজনীতিকে ঘৃণা ভরে একেবারেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখছে। তো তাদের স্বপ্নে বাধা আসুক, বিভেদ আসুক, ঐক্যে পাটল আসুক, সেটা আমরা চাই না। আমরা চাই এই জুলাই আগস্টে যারা জনগণের পক্ষে ছিল, ফ্যাসিস্টের পক্ষে ছিল না, আমরা আবারও এক থাকতে চাই বাংলাদেশকে শুধুমাত্র একটা সোনার বাংলাদেশ করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। আপনি 1971 সালে কি হয়েছে সেটা জেনে এখন আমার কাজ কি?
আমরা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি না, আমরা তো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব না এই কথা বলছি না। আমরা বলছি যে আপাতত আমরা 24 নিয়ে থাকি, আমরা 24 নিয়ে কাজ করি। আমরা স্লোগান দিয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরা উন্নত বিশ্বে নিয়ে যাই বাংলাদেশকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে মানে আপনার সামনের দিকে, আর বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। কিছু শয়তান আছে যারা সামনে চায় না, যারা পিছনে যায়। আপনি পেছনের জিনিস নিয়ে আমরা কেন আলোচনা করব? বাংলাদেশে যা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে সেটা সবাই দেখেছে, সেটা ইতিহাস হয়েছে, সেটা এখনো পর্যন্ত আছে। সম্প্রতি যে ব্যাপারটা সামনে এসেছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিষয় সামনে এসেছে, যে ওই আন্দোলনের সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়নি না কোনো একটা সময়ে, জাতীয় সঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু আপত্তিকর স্লোগান এসেছিল এখান থেকে, যেটা এনসিপি দাবি করেছে এগুলা তারা করে নাই এবং জামাতকে ইঙ্গিত করেছে। সেখান থেকে আমি আপনাকে আবারও বলছি যে ধরুন এনসিপি কি বললো, জামাত কি বললো, আমরা এই ধরনের ব্লেম গেমের রাজনীতি থেকে সরে এসেছি। আমি যদি ভুল না করি, আপনি আপনার এখানে একটা ধরেন একটা মতামত নিতে চান, দেখবেন আপনি সেখানে 100 জনের মধ্যে 80 জনই বলবে যে আমরা ব্লেম গেমের রাজনীতি চাই না, হাসিনা যা করেছে আমরা তার থেকে 5 তারিখে বেরিয়ে এসেছি। আমরা সবকিছুকে গণতান্ত্রিক ভাবে ধরেন আমরা সবকিছুকে গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করব। বিচার এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধন কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা আলোচনা বেশি করব। 24 নিয়ে আমরা বেশি আলোচনা করব যে কেন তাদের এই পরিণতি হলো। 1970 সালে যেই দলটা বাংলাদেশে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে দলের নেতৃবৃন্দুরা, সেই দলকে কেন আজকে নিষিদ্ধ করা হয়েছিল গণহত্যার দায়ে? সেই দলের নিবন্ধন কেন স্থগিত করতে হলো? এইটা আমার মনে হয় তরুণ প্রজন্ম এটা নিয়ে ধরেন রিসার্চ করবে যে কেন এই জিনিসটা হলো। আমরা আলোচনা করবো এটা নিয়ে, কেন আওয়ামী লীগ প্যাসিস্ট হয়ে গেল, কারা আওয়ামী লীগকে প্যাসিস্ট করেছে, কিভাবে আওয়ামী লীগ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা রাষ্ট্রের অর্গানকে ব্যবহার করেছে, কারা সুবিধাবাদী ছিল, প্রত্যেকটা শ্রেণীকে আলাদা আলাদা করে বাংলাদেশে আগামী দিনে যেন নির্বাচিত সরকার আসলে এই ভুলগুলো যেন আমরা ধরিয়ে দিতে পারি যে দেখুন এই কাজগুলো হাসিনা করেছে, যার জন্য তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, তারা গণহত্যার মানুষকে গণহত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং আপনারা এটা করবেন না, যেভাবে বাংলাদেশের মানুষ চায় আপনাদেরকে পছন্দ করবে, পজিটিভ ওয়েতে ভোটে আপনারা নির্বাচিত হবেন, সেটা আমরা তরুণ প্রজন্ম ধরিয়ে দিব। আর একটা বিষয়, এই যে দলটা নিষিদ্ধ হলো, আমি মনে করি কোন সুষ্ঠু নাগরিক এই দলের পক্ষে এখন থেকে আর কোনো কথা বলবে না এবং কোথাও এই দলের কোনো ব্যক্তিকে ধরেন গোপনে হোক প্রকাশ্যে হোক তারা আবার তাদেরকে সংগঠিত হওয়ার জন্য বা তাদেরকে পুনর্বাসন করার জন্য কেউ চেষ্টা করবে না। তারাই চেষ্টা করবে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না, যে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক, একটা নিরাপদ বাংলাদেশ হোক, একটা সাম্যের বাংলাদেশ হোক, যারা চায় না কুচক্রী মহল, তারাই এগুলো করবে। আমরা এই প্রজন্ম স্লোগান দিয়েছি যে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং পরাজিত শক্তি। এখন একটা পরাজিত শক্তি চলে আসছে, আমরা 70 সাল থেকে একটাকে নিয়ে আলোচনা করেছি, এখন 24-এ একটা পরাজিত শক্তি আছে। আমরা আপাতত সেই শক্তিকে নিয়ে আলোচনা করি যে তারা কেন পরাজিত হয়েছে। এরকম গণহত্যা তো বাংলাদেশে কখনো আইইউবিআইও তো করে নাই। তো সুতরাং এই দলের পক্ষে আমি মনে করি যে কেউ এখন থেকে আর কথা বলবে না, কারণ এটা একটা গণহত্যাকারী দল, ব্যক্তি হিসাবেও না, সংগঠন হিসাবেও না। আমাদের প্রত্যেকের এখন রাজনৈতিক অন্যতম উদ্দেশ্য হওয়া দরকার জনগণকে নিয়ে, কারণ আমরা দেখেছি যে পতিত সরকার শুধুমাত্র জনগণের ইচ্ছাকে প্রতিফলন করে না বিদায় তারা ক্ষমতাকে জোরভাবে আটকে রেখেছে, যার জন্য তারা গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তাদের 300 জনকে পালিয়ে যেতে হয়েছিল। তো এটা আমি মনে করি যে তরুণ প্রজন্ম একেবারে সেটেলমেন্ট, আমাদের কিছু কিছু নৈতিক ইস্যু হচ্ছে সেটেলমেন্ট ইস্যু। ধরেন মুক্তিযুদ্ধের কিছু মূলমন্ত্র ছিল না, তা আমাদের এই জুলাই আগস্টেরও তো অবশ্যই কিছু মূলমন্ত্র ছিল। একটা হচ্ছে আমরা নতুন রাজনীতির কথা বলেছি, যে গত 54 বছরে যা হয়েছে সেটা না, আমরা নতুন করে রাজনীতি করব, কারণ এই প্রজন্ম আর ধরেন 1971 সালের প্রজন্ম এক না, তাদের চিন্তা শক্তি যা ছিল 1971 সালে তা ছিল না। আর একটা বিষয় আমরা বলেছি যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো। তো মৌলিক এই আন্দোলন তো এমনি এমনি হয় না, এই আন্দোলন হওয়ার জন্য মৌলিক কিছু বিষয় আছে, বেসিক কিছু রোল আছে। ধরেন 71 সালের মুক্তিযুদ্ধ আপনি যদি বলেন কেন হয়েছে, সেটা তো এমনি এমনি হয় নাই। 71 সালের মুক্তিযুদ্ধের পিছনে যেমন কয়েকটা মোটা দাগে কারণ আছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পিছনেও কয়েকটা মৌলিক বেসিক আপনার রুল ছিল, এলিমেন্ট ছিল। সেই এলিমেন্ট গুলো কি সেটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে এবং সেই এলিমেন্ট গুলোকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আমরা বলেছি যে আমাদের ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা আমরা বলবো না, আমরা কাদা ছোড়াছড়ি রাজনীতি করব না, আমরা ব্লেম গেমের রাজনীতি করব না, এটা আমরা বলেছি।
বলে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছি। তারা আমাদের ডাকে নৈতিকভাবে সাড়া দিয়েছে, কারণ তারা গত 15 বছর 54 বছর তারা বিরক্ত। এক দল আসলে আরেক দলের কথা বলবে, এই দল আসলে ওই দলের কথা বলবে। এগুলো বাংলাদেশের মানুষ চায় না বিদায় তারা এই তরুণ প্রজন্মের ডাকে সাড়া দিয়েছে যে দেখি তরুণ প্রজন্ম কি করে। 54 বছর থেকে তো আমরা রাজনীতি দেখে আসছি। তা আমরা মনে করি যে সেগুলো বাংলাদেশের মানুষ পজিটিভলি নিচ্ছে। এবং আপনার যদি কোনো বিষয়ে যদি একবারে ন্যূনতম যদি সন্দেহ থাকে, আপনি তো একটা চ্যানেল চালাচ্ছেন, আপনি আপনার এখানে একটা মতামত নেন, পরের দিন এসে আপনি বলবেন যে আমার এখানে আমি এতজন পজিটিভ পেয়েছি, এতজন নেগেটিভ পেয়েছি। কারণ এখন অনলাইনে যুগ, আপনি যে কোনো কিছু বললেই চাইতে পারেন। আমি যেটা বলছি আপনাকে যে তরুণ প্রজন্ম বাংলাদেশের ধরেন আপনি পিছনের রাজনীতিতে আজ যেতে চায় না, সামনের থেকে যেতে চায়। 24 থেকে আমরা সামনের দিকে যাব, 25, 26, 27, 28, 29, 30 আমরা সে আবার 71 থেকে গুনে গুনে একবার এই পেছনের থেকে তো শিক্ষা নিয়েছি। 24 পর্যন্ত তো বড় একটা শিক্ষা হয়েছে যে এই 24টা কেন হলো। যখন আপনি এই কেন আনসারে যাবেন তখন তো আপনাকে পিছনের দিকে যেতে হবে যে কেন হয়েছিল 24টা, কেন এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা আগে যে বলতাম যে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, এই প্রজন্ম তো পড়তো কেন 70 সালের গণ অভ্যুত্থান হয়েছিল, কেন 52 ভাষা আন্দোলন হয়েছিল। তা আমরা বলবো যে কেন 24 হয়েছিল, তখনই আপনি এলিমেন্ট গুলো সামনে চলে আসবে, হিস্ট্রিটা সামনে চলে আসবে। আমরা সেটা নিয়েই আলোচনা করি আপাতত যে কেন 24 হয়েছে, কেন 300 আসনের আপনার সংসদ সদস্যরা পালিয়ে যেতে হয়েছিল, কেন পরপর 3টা নির্বাচন বিনা ভোটে হয়েছিল বাংলাদেশের মাটিতে একটা গণতান্ত্রিক কায়দায়। এগুলো যখন আমরা কেন আনসার চাইবো তখন আপনি পুরো হিস্ট্রিটা চলে আসবে, কারা কি করেছিল না করেছিল, কেন একটা সরকার আপনার গণতন্ত্রের কথা বলে এসে প্রথমে একদলীয় শাসন করেছে, পরে এক ব্যক্তির শাসনে ফিরে গিয়েছিল। তো এগুলো তো একদিনও হয় নাই। কারা তাদেরকে স্বৈরাচার বানিয়েছিল, কারা বাংলাদেশে বরাবরের মতো করে সুবিধাবাদী চরিত্র, যখন যেই সরকার আসে সেই সরকারের খোলস পল্টিয়ে সেই সরকারের সাথে মিশে যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে আগামী দিনে সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়া যাবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা হবে জবাবদিহিতার সরকার। এবং সেই সরকার হয়তোবা তার জনপ্রিয়তার মধ্য দিয়ে ভোটের মাধ্যমে আবার ক্ষমতা আসবে। আমরা বিনা ভোটে 3বার ক্ষমতা এসেছে একটা সরকার, সেটার থেকে শিক্ষা নিয়ে যেই রাজনৈতিক দল হোক না কেন যে আমরা ভোটে 3বার ক্ষমতায় আসবো, এই প্রতিযোগিতা আমরা দেখতে চাই।